যারা দেখছেন আপনাদের সবাইকে ল অ্যান্ড লাইফ চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি অ্যাডভোকেট জহিরুল আলম। আজকে আমরা দেওয়ানি মামলার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। দেওয়ানি মোকদ্দমা শুরু হয় আর্জি দাখিলের মাধ্যমে। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সেই আর্জি বা প্লেইন্ট, যেটি সম্পর্কে বিশদ বিবরণ বা নির্দেশনা রয়েছে, আইনগত বিধান রয়েছে। দেওয়ানি কার্যবিধি 1908 আইনের আদেশ নাম্বার 7 বা সপ্তম আদেশের বা অর্ডার 7-এর যে বিধিসমূহ আছে সেই বিধিসমূহের এখানে আমরা দেখব 18টি বিধি আছে। আমরা ইতিপূর্বেও বলেছি যে আইনের সকল বিধিবিধানই কোনো না কোনো কাজে প্রয়োজনীয় হয়, বিধায় আইন প্রণেতাগণ বিধান তৈরি করেছেন। কিন্তু সাধারণত কিছু কিছু বিধান অধিক প্রয়োজনীয় হয়। ফলে আমরা আমাদের যেহেতু সীমাবদ্ধতা আছে, সকল বিধিবিধান আমাদের পক্ষে আয়ত্ত করা, বোঝা, মেমোরিতে রাখা সম্ভব হয় না। বিধায় আমরা তুলনামূলক গুরুত্বপূর্ণ বিধিবিধান নিয়েই সাধারণত আলোচনা করে থাকি। তদনুযায়ী আমরা দেখব এই যে দেওয়ানি কার্যবিধির অর্ডার 7 বা 7 নম্বর আদেশ আছে, যে আদেশটির শিরোনাম হচ্ছে প্লেইন্ট বা আর্জি, সেই আদেশের 18টি বিধির মধ্যে কিছু কিছু বিধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে আমরা দেখব শুরুতেই 1 নম্বর বিধি, যেখানে বলা আছে যে একটি প্লেইন্টে বা একটি আর্জিতে কি কি বিষয় উল্লেখ থাকতে হবে। অর্থাৎ আর্জি দাখিলের সময় বাধ্যতামূলকভাবে এই বিষয়গুলো আর্জিতে উল্লেখ থাকতে হবে। যদি না থাকে তাহলে কিন্তু আর্জিটা পূর্ণাঙ্গ হবে না এবং সেই ক্ষেত্রে আদালত যে কোনো সিদ্ধান্ত দিতে পারেন। তো কোন বিষয়গুলো সাধারণত থাকে এটা নিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্নও থাকে। ইভেন আমি যখন বার কাউন্সিলের পরীক্ষা দিয়েছিলাম তখন তার আগে আমি এরকম একটা মডেল টেস্টে এই প্রশ্নটি পেয়েছিলাম যে এবং এর আগের বছর, আমার পরীক্ষার আগের বছর সম্ভবত বার কাউন্সিলেও এই প্রশ্নটি এসেছিল লিখিত পরীক্ষা। যাই হোক, তো আমরা দেখব প্রথমেই আর্জিতে কি থাকতে হবে। আমি যে আদালতে মোকদ্দমাটি দায়ের করছি সেই আদালতের নাম থাকতে হবে, যেটা আমরা সাধারণত কোথাও মুকাম দিয়ে লিখে থাকি বা কোথাও এমনিতেই বিজ্ঞ দিয়ে আদালতের নামটি লিখে থাকি। তাহলে আর্জিতে আদালতের নাম থাকতে হবে, যারা মোকদ্দমাটা করতেছে বা প্লেইন্ট যারা দাখিল করছে, মোকদ্দমার বাদী যারা, সেই বাদীগণের নাম, ঠিকানা, পরিচয় থাকতে হবে। যাদের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করা হচ্ছে সেই বিবাদীদের নাম, ঠিকানা, বিস্তারিত ঠিকানা থাকতে হবে, পরিচয় বিবাদীদের থাকতে হবে। তারপর অবশ্যই যেটি থাকতে হবে সেটি হচ্ছে মোকদ্দমাটি আমি কেন দায়ের করছি সেই কারণটা আমাকে বিস্তারিতভাবে বলতে হবে। মানে মূল কথাটা অন্তত পক্ষে স্পষ্টভাবে মোকদ্দমার কারণ উল্লেখ করতে হবে। তারপর এই আদালতের এই মোকদ্দমাটা শোনার বা মোকদ্দমাটির বিচার কার্য সমাধা করার এখতিয়ার আছে কিনা সেই ব্যাপারটা উল্লেখ করতে হবে। তারপর আমার যে দাবি আছে, আমি কি দাবি করছি সেই দাবির ব্যাপারটাও পরিষ্কারভাবে লিখতে হবে। তারপর হচ্ছে যে আমার যে মোকদ্দমাটি দায়ের করছি সেটার মূল্যমান কীরকম সেটা কিন্তু উল্লেখ করতে হবে। মূল্যমানটা বিশেষত আদালতের আর্থিক এখতিয়ার বা পিকিউনারি জুরিসডিকশনটাকেও নির্ধারণ করে। এর বাইরেও আমি কিসের জন্য মোকদ্দমা করছি, এটার ভ্যালুটা কত, সেটাও একটি মোকদ্দমার জন্য একটা গুরুত্বপূর্ণ দিক, কেননা এটার উপর আদালতের এখতিয়ারও যেহেতু নির্ভর করছে। তো এইভাবে এখানে আমরা দেখব ক থেকে ঝ পর্যন্ত বিষয়গুলো বলা আছে। মূলত এই বিষয়গুলোই, এগুলো অবশ্যই উল্লেখ করে প্রতিকার দাবি করে, প্রতিকার কিন্তু অবশ্যই দাবি করতে হবে, যেটা আমরা প্রেয়ার পোর্শন বলে থাকি প্লেইন্টের। ওখানে গিয়ে আমাকে
আমার দাবিটা জানাতে হবে। এইভাবে একটি আর্জি দাখিল করতে হবে বা একটি আর্জির মধ্যে এই বিষয়গুলো উল্লেখ থাকতে হবে। এটি হচ্ছে বিধি 1। তারপর বিধি 2-এ আমরা দেখি যে যখন অর্থের মোকদ্দমা দায়ের করা হয় তখন কিভাবে দাবিটা কিভাবে উল্লেখ করতে হয় বা অর্থের পরিমাণটা। তাহলে অর্থের মোকদ্দমাটাও হচ্ছে দেওয়ানি মোকদ্দমা। যদিও অর্থের মোকদ্দমা আমরা জানি সাধারণত অর্থ ঋণ আদালত আইন আছে একটি 2003, ওই আইনে ওই মামলা সাধারণত পরিচালিত হয়। কিন্তু ওই আইনেও আমরা যদি পড়ি, যদিও এটা আমাদের বার কাউন্সিল পরীক্ষার জন্য প্রয়োজন হবে না বা জুডিশিয়ারি পরীক্ষার জন্য প্রয়োজন হবে না, কিন্তু প্র্যাকটিস করার জন্য প্রয়োজন হবে, দেখব যে ওই আইনের মধ্যেও বলা আছে যে এই আইনের অধীনে যে সকল মোকদ্দমা দায়ের হবে সেগুলো পরিচালিত হবে দেওয়ানি কার্যবিধির বিধিবিধান অনুসরণ করে। তার মানে হচ্ছে ওগুলো দেওয়ানি মোকদ্দমা। কাজেই ওইটার বিষয়ে এখানে 2 বিধিতে বলছে যে যখন অর্থের বিষয়ে দেওয়ানি মোকদ্দমা দায়ের করা হবে, যেটাকে আমরা মানি লেন্ডিং স্যুট বলি, ওই মোকদ্দমায় যে অর্থের পরিমাণ সেটা সুনির্দিষ্ট করে বলতে হবে। তবে এখানে একটা তবে দিয়ে বলছে উপবিধি 2-এ যে যদি ওয়াসিলাতের মোকদ্দমা হয়, অর্থাৎ হিসেব নিকাশ আছে, একজনের সাথে লেনদেনের হিসেব নিকাশ আছে, দেখা যাবে যে প্রকৃত হিসেব নিকাশটা করলে কিছু পেপারস আমার কাছে আছে, কিছু পেপারস তার কাছে আছে, বা কিছু পেপারস অন্য জায়গায় আছে, হিসেবটাও ক্লিয়ার হয়নি, বাট লেনদেনে আমার কিছু দাবি আছে, সেই ক্ষেত্রে তারও কিছু পাওনা থাকবে আমার কাছে, ওইগুলো আমি স্বীকার করব, সমন্বয় করব, করে বাকিটা আমার দাবি। এরকম ক্ষেত্রে একেবারে সুনির্দিষ্ট না হলেও আনুমানিক দাবিটা আনুমানিকভাবে উল্লেখ করলেও চলবে। কখন? যখন ওয়াসিলাতের মোকদ্দমা হবে। কিন্তু স্বাভাবিকভাবে অর্থের মোকদ্দমায় সেটা সুনির্দিষ্ট করে বলতে হবে। তারপর বলা হচ্ছে বিধি 3-এ দেখব যে যদি মোকদ্দমাটার বিষয়বস্তু হয় কোনো স্থাবর সম্পত্তি, সেই ক্ষেত্রে সেই সম্পত্তিটা যেন চিহ্নিত করা যায়, সেই প্রয়োজনে যা যা তথ্য দিতে হয় সবগুলো অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে একটা জমি চিহ্নিত করতে গেলে কি করতে হয়? জমির তফসিল লাগে আর চৌহদ্দি লাগে, অর্থাৎ জমির দাগ, খতিয়ান ইত্যাদি ইত্যাদি, পূর্বে কে, পশ্চিমে কে, এরকম চারপাশে কে কে আছে, এটা হচ্ছে চৌহদ্দি। আর জমিটার যে পরিচয়, এটা কোন দাগে, কোন খতিয়ানের কোন দাগে, কার নামে, ইত্যাদি ইত্যাদি। তো এই চিহ্নিত করার তথ্যগুলো পরিষ্কারভাবে দিতে হবে। তারপর দেখব যে প্রতিনিধি যদি মোকদ্দমা করে তখন কী করতে হবে। প্রতিনিধি সে কিভাবে প্রতিনিধি হয়েছে সেই বিষয়টা আর্জিতে সুস্পষ্টভাবে তাকে কিন্তু বলতে হবে। তারপর আমরা দেখব এই আদেশে বলছে যে যখন আমি মোকদ্দমায় দাবি করব কিছু, সেই দাবিটা আমাকে সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। দাবির কথা থাকতে হবে, সেটা এক বিধিতেও আছে, কিন্তু এখানে আলাদাভাবেও বলছে যে দাবির ব্যাপারটা সুস্পষ্টভাবে বলতে হবে, সুস্পষ্ট হতে হবে সেই দাবিটা, যে আমি আসলে কি দাবি করছি। তো এইভাবে মূলত মোকদ্দমাটা, একটা মোকদ্দমা দায়ের করতে হয়, মানে একটা প্লেন্টে এই বিষয়গুলো থাকে, দাবিটা সুস্পষ্টভাবে থাকে। তারপর আমরা দেখব যে মূলত এই আদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্পেসিফিক দুটি বিধান আছে, দুটি বিধি আছে, 10 এবং 11, সেই দুটিতে আসলে কি বলা আছে। তার আগে দেখব আমরা এখানে 6-এ 7-এ আরও কিছু কথা বলা আছে যে যদি কোনো আইন দ্বারা বাড়িত হয়, সাধারণত মোকদ্দমাটি আমি যখন প্লেন্ট দায়ের করব, আমার সেই মোকদ্দমাটা কোনো একটা আইন দ্বারা বাড়িত আছে, কিন্তু আমি সেটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমি সাধারণত সেটা লিমিটেশন অ্যাক্টের দ্বারাই বাড়িত হয়, তখন আমি সেই সময়টার পরে গিয়ে আমি মোকদ্দমাটা দায়ের করছি, বাট আমি সেই যে বর্ধিত সময় বিলম্ব যেটা, সেটা মওকুফ চাচ্ছি, যেটা আমরা জানি লিমিটেশন অ্যাক্টের সেকশন 5 অনুযায়ী কন্ডোনেশন অফ ডিলে একটা দরখাস্ত দেওয়া হয়। কিন্তু আর্জিতেও ওইটার কথা বলতে হবে যে কেন আমার ওই বাড়তি সময়টা মওকুফ হবে, বিলম্বটা কেন মওকুফ হবে, এই কথাগুলা আমাকে আমার আর্জিতেও বলতে হবে। হ্যাঁ, এই বিধিতে এই কথাগুলাও আছে। তারপর এই আর্জিটা যখন আমি দাখিল করব সেটা কিভাবে গৃহীত হবে, হ্যাঁ,
9 বিধিতে দেখব বলছে যে এটা আদালতের যে প্রধান সহকারী আছেন বা সাধারণত শায়েস্তাদার যিনি, তিনি সব কিছু চেক করবেন, করে যদি ঠিকঠাক থাকে তখন তিনি স্বাক্ষর করে এটা রাখবেন বা এটার উপর স্বাক্ষর করবেন। তারপর সেটা এই আদালতের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট রেজিস্ট্রারে সেটাকে অন্তর্ভুক্ত করা হবে। এখন আসি আমরা মূল যে দুটো বিধি আছে 10 এবং 11। 10 বিধিটা হচ্ছে 7 আদেশের 10 বিধি, যেটা ইংরেজিতে বলা হয় রিটার্ন অফ প্লেইন্ট বা আরজি ফেরত। রিটার্ন অফ প্লেইন্ট বা আরজিটা ফেরত প্রদান, এটাকে আমরা ল্যাটিন ভাষায় রেস সাবজুডিসও অনেক ক্ষেত্রে বলে থাকি। তো রেস সাবজুডিস যদিও একটি ভিন্ন বিষয়, কিন্তু মূলত এই ধারাটাকেই উল্লেখ করে কথাটা বলা হয়। কেননা এই বিধিটাকে, কেননা এই বিধিতে কি বলছে, একটা প্লেইন্ট ফেরত দেওয়ার কথা বলছে। তো কখন ফেরত দেওয়া হয়? সাধারণত যে আদালতে মোকদ্দমাটা দায়ের করা হয়েছে, আরজিটা দাখিল করা হয়েছে, সেই আদালত যদি ওই আরজির যে বিষয়বস্তু সেটার বিচার করার মতো বা সেটার প্রতিকার দেওয়ার মতো এখতিয়ার সম্পন্ন না হয়, সেটা যে কোনো এখতিয়ার হতে পারে, আঞ্চলিক এখতিয়ার, আর্থিক এখতিয়ার, বিষয়বস্তুগত এখতিয়ার, সেই কোনো একটি এখতিয়ার যদি তার এটাকে কভার না করে, তখন সেই আদালত কি করতে পারেন, আরজিটাকে ফেরত প্রদান করতে পারেন। এবং এইখানে উপবিধিতে বলা আছে যে উনি ফেরত প্রদানের আগে এটার উপরে ফেরত প্রদানের কারণটা উল্লেখ করবেন। রেস সাবজুডিস কেন বলা হয় আমরা জানি। রেস হচ্ছে বাড়িত, সাবজুডিস হচ্ছে যেটা বিচারাধীন আছে। অর্থাৎ যখন একই বিষয়বস্তু নিয়ে কোনো একটি মোকদ্দমা চলমান থাকে, তখন একই পক্ষগণের মধ্যে একই বিষয়বস্তু নিয়ে যখন অন্য আদালতে আরেকটি মোকদ্দমা দায়ের করা হয় আরজি দাখিলের মাধ্যমে, তখন ওই আদালত কি করে ওই মোকদ্দমাটাকে স্থগিত করে দিয়ে দ্বিতীয় যে মোকদ্দমা করে স্থগিত করে দিয়ে সাধারণত আরজিটা ফেরত প্রদান করে দেন। এই কারণেও এটাকে রেস সাবজুডিসও বলা হয়ে থাকে। তো মূলত এই বিধিটা হচ্ছে রিটার্ন অফ প্লেইন্ট, যেটা দেওয়ানি কার্যবিধির 7 আদেশের 10 বিধিতে বলা আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিধিটি হচ্ছে সেটি হচ্ছে বিধি 11, যেটাকে আমরা রেস জুডিকাটা বলে থাকি ল্যাটিন ভাষায়, বা ইংরেজিতে যেটাকে বলা হয় রিজেকশন অফ প্লেইন্ট বা আরজি প্রত্যাখ্যান। রিজেকশন অফ প্লেইন্ট, এখানে কিন্তু প্লেইন্টটা প্রত্যাখ্যান হয়ে যাচ্ছে, মামলাটা শেষ হয়ে যাচ্ছে এখানে আরজিটা যখন রিজেক্ট হয়। তো কী কারণে আরজি রিজেক্ট হয় বা প্রত্যাখ্যাত হয়? সাধারণত এখানে 4টি কারণের কথা বলা আছে। প্রথমত হচ্ছে যে কারণে মোকদ্দমা দায়ের করছি আমি, সেই কারণটা যদি আমি উল্লেখ না করি, যে কারণে আমরা দেখব দেওয়ানি মোকদ্দমার আরজিতে আমরা যারা আইনের শিক্ষার্থী, আমাদের যদি কোর্টের সাথে যোগাযোগ থাকে কিছুটা, তাহলে আমরা দেখব যে সকল আরজিতেই বুলেট পয়েন্টে বলা থাকে যে মোকদ্দমার কারণ একটা জায়গায় গিয়ে। তার মানে এই কারণটা অবশ্যই থাকতে হবে যে কেন আমি মোকদ্দমাটা দায়ের করতেছি। তো এই কারণ যদি না থাকে তাহলে কি করতে পারেন, বিচারক আরজিটা প্রত্যাখ্যান করতে পারেন, সেটা মোকদ্দমার যে কোনো পর্যায়ে গিয়ে প্রত্যাখ্যান করতে পারেন। তারপর হচ্ছে যে আমি যে প্রতিকার চাচ্ছি, সেই প্রতিকারের যে মূল্যমান, ভ্যালুয়েশন, সেটা যদি যথাযথ না হয়, আমি কম মূল্যমান দেখালাম, যথাযথ মূল্যমান দেখালাম না বা দেখানো হয়নি ভুল করে, যেভাবেই হোক, তো মূল্যমানটা কম হলে দ্বিতীয় কারণ এটা আরজি রিজেক্ট হতে পারে। তারপর হতে পারে যে মূল্যমানটা আমি ঠিকই দেখিয়েছি, কিন্তু তদ অনুযায়ী যে কোর্ট ফি দাখিল করতে হয় সেটা আমি দাখিল করিনি, কম দাখিল করেছি, তো ওইটার জন্য আদালত আরজিটা প্রত্যাখ্যান করতে পারেন। তারপর আরেকটা চতুর্থ যে কারণ, সেটা হচ্ছে মানে এই বিধিতে উল্লেখিত চতুর্থ কারণের বাইরেও আমরা যখন আইন চর্চা করব দেখব যে আরও 2টি কারণ আছে যে কারণে আদালত আরজি প্রত্যাখ্যান করতে পারেন। যাই হোক, আমরা এখন যেহেতু এই আদেশ নিয়ে কথা বলছি, এখানে যতটুকু আছে সেটি নিয়ে আমরা কথা বলবো। আমরা দেখব এই বিধির চতুর্থ যে শর্তটা হচ্ছে সেটা হচ্ছে যদি কোনো আইন দ্বারা বারিত হয় আরজিটা। সাধারণত কি হয়, লিমিটেশন অ্যাক্টে বারিত হয়ে থাকে অনেক ক্ষেত্রে,
বা অন্য যে কোনো আইন দ্বারাও যদি বাড়িতে হয়, তখনও আদালত কী করতে পারেন, ওই প্লেইনটাকে রিজেক্ট করতে পারেন বা আর্জি প্রত্যাখ্যান করতে পারেন, যেটাকে আমরা আর্জি খারিজও বলে থাকি। আর্জিটা উনি খারিজ করে দিতে পারেন এই 4টা কারণে। তবে এখানে একটা কথা আছে, যেই কারণগুলো দেখা মাত্রই আদালত প্লেইন্ট রিজেক্ট করে দিবেন ব্যাপারটা এমন নয়। আদালত একটু সময় দিয়ে থাকেন এটা সংশোধনের জন্য বা শুধরানোর জন্য। তো সেই সময়ের মধ্যেও যদি পক্ষ বা যিনি প্লেইন্ট দাখিল করেছেন, প্লেইন্টিফ বা বাদী, তিনি যদি সেটা সংশোধন করতে না পারেন, কেবল তখনই আদালত প্লেইন্টটি রিজেক্ট করেন। এখন এই সময়টা কতদিন হতে পারে? বলা হচ্ছে যে এই সময়টা আদালত কোনো অবস্থাতেই 21 দিনের বেশি দিবেন না। তার মানে এই 21 দিন সময়ের ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আইনের শিক্ষার্থীদের মধ্যে এই দেওয়ানি আইনের ক্ষেত্রে এই 21 আর 14 চক্করে একটা গোলমাল পাকিয়ে ফেলা হয় অনেক ক্ষেত্রেই। অনেকেই যারা এটা হয় যাদের নিশ্চয়ই বুঝতে পারছেন। 14 আর 21 আমি কেন বলছি? 14 একটা ব্যাপার আমরা ইতিপূর্বে পেয়েছি। কোথায় পেয়েছি? আমরা বিগত যে আমাদের পর্বটা করেছিলাম, এপিসোড ছিল আমাদের, সেখানে অর্থাৎ যেখানে আমরা আদেশ 6 নিয়ে আলোচনা করেছি, সেখানে 14 দিনের একটা ব্যাপার ছিল। কোথায় ছিল সেটা? সেটা হচ্ছে অ্যামেন্ডমেন্ট অফ প্লেইন্ট বা আরজি, অ্যামেন্ডমেন্ট অফ প্লিডিং বা আরজি বা জবাব সংশোধন। ওই সংশোধনের ক্ষেত্রে বলা হচ্ছে যে আদালত যদি নির্ধারিত সময় দেন, সেটার মধ্যে অথবা সময় নির্ধারণ করে না দিলে সেই সময়টা হবে 14 দিন। তাহলে ওখানকার সংশোধনটা কিন্তু 14 দিনের ছিল। এই সংশোধন নিয়ে আমাদের ঝামেলাটা হয়ে যায়। তার মানে আমার সংশোধনটা কি? যখন আমি ওই 6 আদেশের 17 বিধি বলে আমি আমার আর্জি সংশোধন করব, তখন যদি আদালত আমাকে সময় নির্ধারণ করে না দেয়, সেই ক্ষেত্রে সময়টা হবে 14 দিন। আর যখন আমি 7 আদেশের 11 বিধির অধীনে আমার এইখানে সংশোধন করব, দেখা গেল আমি মূল্যমান কম লিখেছিলাম, ওটা সংশোধন করে সঠিকটা দিব, অথবা আমি কম কোর্ট ফি দিয়েছিলাম, ওটা ঠিক করে দিব, এরকম সংশোধন যখন 7 আদেশের 11 বিধির অধীনে হবে, তখন সেটার জন্য সময়সীমা হবে 21 দিন। ব্যাপারটা আমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে যে কখন 21 দিন হচ্ছে আর কখন 14 দিন হচ্ছে। তো এই হচ্ছে বিষয়। এই 4টি কারণে সাধারণত আদালত আর্জি খারিজ করে দেন। আরেকটা ব্যাপার আইনের শিক্ষার্থীদের মধ্যে সমস্যা তৈরি হয়, সেটা হচ্ছে আমরা এখানে 7 আদেশের 11 বিধিতে কি পড়লাম? আর্জি খারিজ। আমরা সাধারণত এই খারিজ শব্দটাতে বেশি অভ্যস্ত, যদিও এখানে প্রত্যাখ্যান বলছে বইয়ের ভাষায়, বা ইংরেজিতে যেটাকে রিজেকশন বলতেছে। তো এই আর্জি খারিজ আর মামলা খারিজ দুটো কিন্তু এক বিষয় না, এবং এই দুটো নিয়েও আমাদের আইনের শিক্ষার্থী এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা যারা আইন চর্চা করি আমাদেরকেও বিব্রত হতে দেখা যায় বা আমরা গুলিয়ে ফেলি। তাহলে কোনটা আর্জি খারিজ আর কোনটা মামলা খারিজ, এই ব্যাপারটা আমরা কিভাবে ক্লিয়ার হব? আমরা আজকে ক্লিয়ার করব না, কারণ এটা আমরা সামনে পড়ব। তবু একটু বলে রাখি, সেটা আমরা পাবো সাধারণত যখন 9 আদেশ পড়ব আর 2টো পর্ব পড়ি, সেখানে আমরা দেখব যে কখন মামলা খারিজ হয় এবং মামলা খারিজ হলে প্রতিকার কী, আর আর্জি খারিজ হলে প্রতিকার কী, এই ব্যাপারটা আমরা দেখব। এখানে 13 বিধিতেই বলা আছে যে যদি আর্জি খারিজ হয় তাহলে নতুন করে আর্জি দাখিলের মাধ্যমে মামলা দায়ের করতে কোনো বাধা নেই। মামলাটা একই বিষয় নিয়েই ওই প্লেইন্টিফ কী করতে পারেন? নতুন করে আর্জি দাখিল করতে পারেন। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আর্জি খারিজের ব্যাপার। তারপর আমরা আরেকটু সামনে যদি যাই, দেখব 14, 15, 16 ওইসব বিধিগুলোতে কি বলা আছে, যে দলিল দস্তাবেজের কথা বলা আছে, যে যেখানে এই আর্জির সাথে যে যে দলিল দাখিল করতে হবে সেগুলোর কি করতে হবে? একটা তালিকা করে দিতে হবে, যেটা সাধারণত আমরা ফিরিস্তি বলি, এবং ফিরিস্তির একটা প্রেসক্রাইবড ফর্মও আছে, সেটা ফিল আপ করে আমরা ওটা দেই আর কি। এবং আরও বলা হচ্ছে যে যদি কোনো দলিল ওই প্লেন্টিফের হাতে না থাকে, তখন তিনি কি করবেন? সেই দলিলটা কার কাছে আছেন সেটা উল্লেখ করে দেবেন।
তারপর বলা আছে যে যদি উনি না দেন তাহলে কি হবে। আমি মোকদ্দমা দায়েরের সময় যখন আর্জি দাখিল করলাম, সেই আর্জিতে আমার প্রয়োজনীয় কিছু দলিলের ব্যাপার আছে, সেটা অন্তর্ভুক্ত করিনি, তাহলে আমি এটা কি ভবিষ্যতে আদালতে ব্যবহার করতে পারবো? বলা হচ্ছে যে না, সেটা আমি আদালতের অনুমতি ব্যতীত ব্যবহার করতে পারবো না। তবে আদালত কি অনুমতি দিবে আমি চাইলেই? সাধারণত বলা হচ্ছে আদালত অনুমতি না দিতেই চেষ্টা করবে, যদি না সেটা ব্যতিক্রমী কোনো কারণ হয় যে না, অনুমতি দেওয়াটা প্রয়োজন মোকদ্দমার স্বার্থে, তখনই একমাত্র ব্যতিক্রমী ক্ষেত্রে আদালত দিতে পারে। আর নয়তো ধরে নিব আমি যে আদালত সেটা দিবে না। হ্যাঁ, এবং এইগুলো যে ব্যবহার করা যাবে না, এটা কোথায় বলা আছে? 18 বিধিতে বলা আছে। আরেকটা বিষয় হচ্ছে যে যেসব দলিল আমি উল্লেখ করলাম না, সেটাকে আমি কোনো ক্ষেত্রেই কোনো কাজেই ব্যবহার করতে পারবো না। হ্যাঁ, এটা কিছু কিছু ক্ষেত্রে এরকম দলিল যেটা আর্জিতে ছিল না বা এই মোকদ্দমা দায়েরের সময় বলা হয়নি, কিন্তু পরবর্তীতে করা যেতে পারে ব্যবহার। কেন? ওই যে বিবাদীকে যখন জেরা করা হবে, সেই জেরার প্রয়োজনে যদি কোনো দলিলের প্রয়োজন হয়, তখন সেটা ব্যবহার করা যেতে পারে। কিংবা কারো স্মৃতি পুনরুজ্জীবিত করার জন্য কোনো যদি দলিল, এমন একটা দলিল যেটা প্লেইন্টে বলা নেই, তখন সেই দলিলটাও ওই স্মৃতি পুনরুজ্জীবিত করার প্রয়োজনে ব্যবহার করা যেতে পারে। তো এই হচ্ছে মূলত প্লেইন্ট বা আর্জি সম্পর্কিত যে আদেশ। এবং আমাদের প্রচেষ্টাটা হচ্ছে একজন আইনের শিক্ষার্থী যখন আমরা একটা আদেশ পড়ি, তখন আমরা এই আদেশের অনেক কিছুই মাথায় নিতে পারি না, কিন্তু সাধারণত একটা বই পড়ে একটা জিনিস বোঝার চেয়ে কেউ যদি আলোচনা করে, তখন সেটা শুনে অনেকের ক্ষেত্রে বুঝতে সুবিধা হয়। যদিও ব্যতিক্রমও আছে, কারো কারো বই পড়ে বুঝতেই বেশি সুবিধা হয়, তবে ইন জেনারেল কারো কারো শুনে বুঝতে বেশি সুবিধা হয়। তাদের উদ্দেশ্যেই মূলত আমার এই আলোচনা। এবং যারা আইনের প্রতি কিছুটা আগ্রহ প্রকাশ করেন, আইন নিয়ে চর্চা করতে ভালোবাসেন, আইনের টার্মগুলো যাদের ভালো লাগে, তাদের জন্য এই আলোচনা। আমার এই আলোচনা যদি আপনাদের কিছুটাও কাজে লেগে থাকে, তবে আমার এই চেষ্টাটাকে সফল বলে মনে করব। এতক্ষণ ধরে আমার আলোচনা শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।